আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আমি হাফিজা সুলতানা কেয়া, সহকারী অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ। তোমাদেরকে আমার আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রেষণা তত্ত্ব, তোমাদের এই কোর্সটি নিয়ে। প্রেষণা তত্ত্বে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব কি বলে বিবর্তনবাদ, এই মতবাদটি নিয়ে। বিবর্তন মতবাদ বা থিওরি অফ ইভ্যালুয়েশন। প্রথমে আমরা একটু জানি বিবর্তন কি। বিবর্তন হচ্ছে বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের শারীরিক অবস্থায় ঘটে যাওয়া পরিবর্তনের প্রক্রিয়া ব্যাখ্যাকারী তত্ত্ব। বিবর্তন তত্ত্ব অনুযায়ী পৃথিবীর সকল প্রাণী একটি এককোষীয় অণুজীব থেকে এসেছে। আসলে সবচেয়ে প্রাচীন অণুজীবদের একটি ফসিল পাওয়া গেছে। সেই ফসিল আসলে প্রায় ধারণা করা হয় যে প্রায় 3.5 বিলিয়ন বছর আগে। ফসিল হচ্ছে যে প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যায়, তার কিছু বিলুপ্ত যে প্রাণীগুলো তাদের কিছু অংশ থাকে, যেটা দেখে বোঝা বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে এই প্রাণীগুলো এক সময় ছিল, এখন বিলুপ্ত হয়ে গেছে কোনো এক কারণে, এবং তাদের কিছু ছাপ তারা রেখে যায়, এগুলোকে ফসিল বলে। আমরা আরেকটু দেখি আসলে এই যে বিবর্তন বা অভিব্যক্তি, এটি কি। বিবর্তন অভিব্যক্তি হলো এমন একটি জীব বৈজ্ঞানিক ধারণা যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জীবের গাঠনিক ও চারিত্রিক বৈশিষ্ট্যের ক্রম পরিবর্তনকে বোঝায়। তবে কি আমি যে বললাম ফসিলিটি পার্সিটালিটি, ওটা এক সময় এক প্রজন্ম এক জন্ম থেকে আরেক প্রজন্ম, এক প্রজন্ম থেকে এক প্রজন্মে কিছু চারিত্রিক বৈশিষ্ট্য চেঞ্জ হয়েছিল। সেই চেঞ্জের পর তারা এক সময় কিন্তু হারিয়ে যায় বা বিলুপ্ত হয়ে যায়। কেন হারাচ্ছে বা কিভাবে বিলুপ্ত হয়েছে, তাকেই আমরা বিবর্তন বলছি। আবার একটু দেখি, কোন জীবের বংশধরদের মাঝে যে জিন রাশি ছড়িয়ে পড়ে তারাই বংশ প্রবাহে বিভিন্ন বৈশিষ্ট্য সৃষ্টি করে। জিনের পরিব্যক্তির মাধ্যমে জীবের নির্দিষ্ট কোনো বংশধরে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয়, অথবা অনেক সময় পুরনো বৈশিষ্ট্যের পরিবর্তনও ঘটে। যদিও একটি প্রজন্মে জীবের বৈশিষ্ট্যের যে পরিবর্তন সাধিত হয় তা খুবই সামান্য, কিন্তু কালক্রমে জীব গোষ্ঠীতে সেই পরিবর্তন উল্লেখযোগ্য হয়ে দেখা দেয়, এমনকি একসময় তা নতুন প্রজাতির উদ্ভবেরও কারণ হয়ে দাঁড়াতে পারে। দেখা যাচ্ছে কি একটা একটা কি হয়, একটা প্রজাতি শেষ হয়ে যায়, আবার নতুন কিছু বৈশিষ্ট্য থাকে, তার থেকে নতুন প্রজাতির উদ্ভব হয়। বিভিন্ন প্রজাতির মধ্যকার দৃশ্যমান বিভিন্ন অঙ্গ সংস্থানিক ও জিনগত সাদৃশ্যগুলো একটি ধারণা দেয় যে আমাদের পরিচিত সকল প্রজাতির প্রাণী এক ধারাক্রমিক পরিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে উৎপত্তি লাভ করেছে। আর এই বিবর্তনের এই ভিত্তি হচ্ছে বংশ পরস্পর জিনের সঞ্চারণ। বিবর্তন হতো দুটি বিপরীত নিয়ামকের ফল। একটি প্রক্রিয়ায় ক্রমাগতভাবে নতুন প্রকরণ সৃষ্টি হয়। কি বিবর্তনের এই ভিত্তি হচ্ছে বংশ পরস্পরের জিনের সঞ্চারণ। তো একটা বংশের পর আরেকটা বংশের এক বংশ থেকে আরেক বংশের জিনের যে ট্রান্সমিশনটা হয়, এটি হচ্ছে বিবর্তনের ভিত্তি। আর এই ভিত্তিটা হয় হচ্ছে দুইটা জিনিসের বিপরীতমুখী দুইটা নিয়ামকের ফল হিসেবে। একটা এই একটি প্রক্রিয়ায় ক্রমাগতভাবে নতুন প্রকরণ সৃষ্টি হয়। নতুন প্রকরণ বা পরিব্যক্তি, একটু স্বাভাবিক মনে হবে যে নতুন প্রকরণ বা পরিব্যক্তিটা কি। প্রকরণটা হচ্ছে প্রত্যেকটা প্রজাতি, দুটি প্রাণী কখনোই একরকম হয় না, সবসময় কিছু না কিছু পার্থক্য থাকে। একে ডারউইন পরিবৃত্তি বা প্রকরণ বলেছেন। তারপর কি একটা প্রতিটি প্রজাতির মধ্যে আমরা যখন দেখি না, দুইটা মানুষ কখনো একরকম হয় না, সবসময় কিছু না কিছু পার্থক্য থাকে, কিছুটা থাকবে। এটি ডারউইন বলেছে পরিবৃত্তি বা প্রকরণ। এই পরিবৃত্তি দুই ধরনের, একটা হচ্ছে অনুকূল পরিবৃত্তি আর একটা হচ্ছে প্রতিকূল পরিবৃত্তি। কি হয়, এই বিবর্তন একটি প্রক্রিয়ায় ক্রমাগতভাবে নতুন প্রকরণ সৃষ্টি হয়, আর অন্যটির প্রভাবে এই প্রকরণগুলো
কোনোটির সংখ্যা বৃদ্ধি পায়, আবার কোনোটির সংখ্যা হ্রাস পায়। এই যে নতুন প্রকরণ উৎপন্ন হয়, এটা হচ্ছে দুইটি প্রধান উপায় এই প্রকরণগুলো বা এই পরিবৃত্তিগুলো সৃষ্টি হয় বা উৎপন্ন হয়। একটা হচ্ছে জিনগত মিউটেশনের মাধ্যমে, আর একটা হচ্ছে বিভিন্ন প্রজাতির মধ্যে জিনের স্থানান্তরের মাধ্যমে। এই যে দুইটা, এই যে হচ্ছে এই দুটি মেকানিজম বা এই যে কৌশল নির্ধারণ করে, দ্যাট ইজ এই যে দুটি প্রকরণ সৃষ্টির যে দুটা উপায় বললাম, এই মেকানিজম গুলো নির্ধারণ করে কোনো একটা ভ্যারিয়েন্টের সংখ্যা বা প্রজাতির সংখ্যা বাড়বে না কমবে। এই যে বাড়া না কমবে সেটা নির্ভর করে একটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। প্রাকৃতিক নির্বাচন বলতে কি বুঝি আমরা? প্রাকৃতিক হচ্ছে ডিএনএর মাঝে জিনের জৈব পরিবর্তনে বেঁচে থাকার জন্য, পরিবেশের সাথে যুদ্ধ করার জন্য উপকারী জিনটিকে নির্বাচন করার প্রক্রিয়াটাকে বলে প্রাকৃতিক নির্বাচন। উপকারী জিন বলতে দেখতে যেটা যেই জীবগোষ্ঠীর অনুকূল বৈশিষ্ট্যগুলি বলেছে, অনুকূল পরিবৃত্তি বা যেটা সেটা হচ্ছে অনুকূল বৈশিষ্ট্য বা উপকারী জিন। দেখো কিভাবে কি বলতেছে, একটি হচ্ছে প্রাকৃতিক নির্বাচন, যে প্রাকৃতিক পদ্ধতিতে একদিকে একটি জীবগোষ্ঠীর অস্তিত্বের অনুকূল বৈশিষ্ট্যের সংখ্যা বৃদ্ধি পায় এবং কালক্রমে তা ওই জনগোষ্ঠীর সাধারণ বৈশিষ্ট্যে পরিণত হয়। তার হচ্ছে ওই মেকানিজমের মাধ্যমে নির্ধারণ হয় যে একটি ভ্যারিয়েন্টের সংখ্যা বা প্রজাতির সংখ্যা বাড়বে না কমবে। তা বেশিরভাগ সময় অনুকূল বৈশিষ্ট্যের সংখ্যাটা বাড়ে, সেটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে। আর প্রাকৃতিক নির্বাচন হচ্ছে এটাই যেটা উপকারী জিনটাকে বাঁচায় রাখে, আর যেটা আসলে ক্ষতিকর বা প্রতিকূল সেটা আস্তে আস্তে কমে যায়। আর যেটা দিয়ে বাড়তেছে, অনুকূল যে বাড়তেছে, ওইটি এক সময় ওই জীবগোষ্ঠী বা ওই ভ্যারিয়েন্টের সাধারণ একটা বৈশিষ্ট্য পরিণত হয়। তো অন্যদিকে ক্ষতিকরটা কি হয়, আস্তে আস্তে ক্ষতিকর বা প্রতিকূল বা কম সুবিধাজনক যে বৈশিষ্ট্যপূর্ণ ভ্যারিয়েন্ট সেটা আস্তে আস্তে কমে যায়। ফলে সেই ভ্যারিয়েন্টগুলো ধীরে ধীরে বিরলও হয়ে যায়। এর কারণ হচ্ছে বিরল হয়ে যায়, মানে বিরল হয়ে একসময় বিলুপ্ত হয়ে যায়। এর কারণ হচ্ছে পারিপার্শ্বিক পরিবেশের সাপেক্ষে সুবিধাজনক বৈশিষ্ট্যপূর্ণ সদস্যগুলো অধিককাল বেঁচে থাকে এবং অধিক সংখ্যক সঞ্চারিত হয়। এটাই হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। জন্মান্তরে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে ছোট ছোট দ্রব্য পরিবর্তনের মাধ্যমে প্রাপ্ত অপেক্ষাকৃত সুবিধাজনক বৈশিষ্ট্যগুলো ক্রমান্বয়ে জীবগোষ্ঠীতে প্রকট হয়ে দেখা দেয় এবং এভাবে সেই জীবগোষ্ঠী তার পরিবেশের সাথে অভিযোজিত হয়। তাহলে প্রাকৃতিক নির্বাচনটা বুঝলাম, প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমেই আসলে কি হয়, অনুকূল বৈশিষ্ট্য সংখ্যাটাই বৃদ্ধি পায় এবং কালক্রমে ওইটাই ওই জীবগোষ্ঠীর সাধারণ একটা বৈশিষ্ট্যে পরিণত হয়। আর আস্তে আস্তে ক্ষতিকরগুলো প্রতিকূল যে ইয়ে থাকতেছে, ভ্যারিয়েন্টগুলো থাকতেছে, সেই ভ্যারিয়েন্টগুলো আস্তে আস্তে কমে যায় এবং একসময় সেটা বিরল হয়ে বিলুপ্ত হয়ে যায়। আর ইয়াটা থাকলো সুবিধাজনক বা অনুকূল যে বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণীগুলো থেকে যাচ্ছে, ওরাই একসময় অনেক কাল বেঁচে থাকে এবং এবং অধিক সংখ্যক সঞ্চারিত হয়, বেঁচেও থাকে। এবং যদি জিনের সন্তানের মাধ্যমে সঞ্চারিত না হয়, নতুন তো বাড়বে না, এবং ওরাই একসময় বেঁচে থাকে। এই যে বেঁচে থাকা এবং একসময় সেই জনগোষ্ঠীর সঙ্গে সেই গোষ্ঠী বেড়ে যাওয়া এবং পরিবেশের সাথে খাপ খাওয়া যায়, এইটাকেই বলা হচ্ছে কি বিবর্তন বা বিবর্তন। এই বিবর্তন নিয়ে ডারউইন এই যে থাকলো, তারা চলে গেল, এই নিয়ে আমাদের বিবর্তন মতবাদের সৃষ্টি। এবং এই সম্পর্কে অনেকেই মতামত দিলেও ডারউইন থেকে এই বিবর্তন সম্পর্কে বা এভোলিউশন সম্পর্কে যে মত প্রকাশ করেন, সেই মতবাদকে আমরা বলছি ডারউইনবাদ বা প্রাকৃতিক নির্বাচনবাদ। 1859 খ্রিস্টাব্দে ডারউইন তার অরিজিন অফ স্পেসিস এই গ্রন্থে তার মতবাদগুলো প্রকাশ করেন। ডারউইন যে মতবাদ দেন তা কতগুলো ধারণার উপর ভিত্তি করে গড়ে ওঠে। তার যে ধারণাগুলো, সেই ধারণাগুলোর উপর ভিত্তি করে তার এই মতবাদটা গড়ে ওঠে। আমরা এখন একটু দেখি তার সেই ধারণাগুলো কি ছিল, মানে ডারউইন যে ধারণাগুলো দিয়েছিল, যার উপর ভিত্তি করেই আমাদের কি আমাদের কি বলে এই প্রাকৃতিক নির্বাচনবাদ বা আমরা যেটা বলতেছি কি বলে, আমরা যেটা বলছি বিবর্তনবাদ যে সৃষ্টি হয়, তার সেই ধারণাগুলি কি ছিল। একটা ছিল ডারউইন যার উপর বলছে সেটা হচ্ছে অত্যাধিক হারে বংশবৃদ্ধি।
অত্যাধিক হারে বংশবৃদ্ধি বা অত্যাধিক জন্মহার, এইটার প্রকৃতিতে কি হয়, বিভিন্ন যে জীব যে সংখ্যক সাধারণ অবস্থায় বেঁচে থাকে, প্রকৃতিতে বিভিন্ন জীব যে সংখ্যক সাধারণ অবস্থায় বেঁচে থাকতে পারে তার চেয়ে বেশি সংখ্যক সন্তান উৎপাদন করে। ডারউইনের আগে ক্যারলাস লিনিয়াসও এই বিষয়টি লক্ষ্য করেন। জীবের বংশবৃদ্ধি গুণোত্তর প্রগতি, জিওমেট্রিক প্রোগ্রেশন যেটা, সেই অনুযায়ী চলতে থাকে। ফলে বাঁচার সম্ভাবনা সম্পন্ন জীব অপেক্ষা সৃষ্ট জীবের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পায়। মানে আসলে ডারউইন বলেছিলেন জীবের যে বংশবৃদ্ধি সেটা গুণোত্তর প্রগতি, জিওমেট্রিক প্রোগ্রেশন এই হারে বাড়তে থাকে। এরপরে কি হয়, বাঁচার যে সম্ভাবনা সম্পন্ন জীব তার থেকে কি হয়, ওরা জীব অপেক্ষা সৃষ্ট জীব যাতে সৃষ্টি করবে সেই জীবের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পায়। তারপরে দেখা যায় একটা মাছ অনেক বেশি সংখ্যক ডিম ছাড়লো, তাহলে কি সে বেঁচে আছে একজন, কিন্তু সে ডিম ছাড়তেছে অনেক হাজার গুণ। তাহলে কি হচ্ছে, এবং এটা যদি ওই ডিম থেকে যদি আবার হয় তাহলে কি গুণোত্তর মানে যেটা জিওমেট্রিক প্রোগ্রেসে এই জিনিসটা বাড়তে থাকবে। ধর একটি স্যালমন মাছ এক প্রজননের ঋতুতে 280 লক্ষ ডিম পারতে পারে। যেসব প্রজাতির জন্মহার অধিক তাদের অধিকাংশ প্রজাতি খুব ছোট অবস্থায় মারাও যায়। এরা জন্মহার তো বেশি দিচ্ছে কিন্তু এরা কিন্তু খুব বেশি মানে খুব বেশি দিন বেঁচে থাকে না। এটাই ডারউইনের এমনভাবে বলেছেন অত্যাধিক হারে বংশবৃদ্ধি। ডারউইনের মতে অত্যাধিক হারে বংশবৃদ্ধি করাই হলো জীবের সহজাত বৈশিষ্ট্য। এর ফলে জ্যামিতিক ও গাণিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি পায়। খুব সহজভাবে যদি আমরা বলি তাহলে এটা আসে যে অত্যাধিক হারে বংশবৃদ্ধি করাই হলো জীবের সহজাত বৈশিষ্ট্য। আর এর ফলে কি হয়, এটা জ্যামিতিক হারে এবং গাণিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি পায়। আচ্ছা, আর হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম। কি সংগ্রাম করতেছি আমরা, এ দেখো, জীবের জ্যামিতিক ও গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি ঘটার জন্য এবং খাদ্য ও বাসস্থান সীমিত অবস্থায় থাকায় কি হচ্ছে, জীব যেহেতু গাণিতিক হারে বেড়ে যাচ্ছে, জ্যামিতিক এবং গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি ঘটতেছে, কিন্তু সেই পরিমাণে কিন্তু খাদ্য বাসস্থান কিন্তু সীমিত, তার খাদ্যও কম, তার বাসস্থান জায়গাও কম। সীমিত থাকায় বেঁচে থাকার জন্য জীবকে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে। এখন যেহেতু তার খাদ্য নাই, বাসস্থান নাই, তখন কি হয়, তাদেরকে বংশবৃদ্ধি করলেই তো করার নেই, তাদের কি হয়, পর্যাপ্ত খাদ্য ব্যবস্থার অভাব দেখাই দেয়। আর তাতে করে তাকে অনেক প্রতিযোগিতা করতে হচ্ছে। ডারউইন এইরকম সংগ্রামকে অস্তিত্বের জন্য সংগ্রাম আখ্যা দিয়েছেন। জীবকে তিনটি পর্যায়ে এই সংগ্রাম করতে হয়। দেখা যায় একটা হচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম বা ইন্ট্রা স্পেসিস স্ট্রাগল। এই ইন্ট্রা স্পেসিস স্ট্রাগল বা অন্তঃপ্রজাতি সংগ্রাম বলতে কি বলা হচ্ছে, এটা হচ্ছে একই প্রজাতির বিভিন্ন সদস্যের মধ্যে এই সংগ্রাম দেখা যায়। একই প্রজাতির বিভিন্ন সদস্য মানে যেমন মানুষের সংগ্রাম, মানুষের যে সংগ্রাম সেটা হচ্ছে অন্তঃপ্রজাতির সংগ্রাম। বেঁচে থাকার জন্য প্রতিযোগিতা বেশি দেখা যায় একই প্রজাতির বিভিন্ন সদস্যের মধ্যে। তাহলে কি হচ্ছে, একই প্রজাতির বিভিন্ন সদস্যের মধ্যে সংগ্রাম তো থাকে, কারণ তাদের কি হয়, খাদ্য বাসস্থান এগুলোর অভাব দেখা দেয়, খাবার থাকবে না, আলো বাতাস সবকিছু প্রয়োজন হবে, তখন তাদের মধ্যেও কিন্তু একটা সংগ্রাম থাকে এবং ওই সংগ্রাম করে তাকে টিকে থাকতে হয়। এটাকে বলা হচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম। আর একটা বলেছে আন্তঃপ্রজাতি সংগ্রাম বা ইন্টার স্পেসিস স্ট্রাগল। ভিন্ন ভিন্ন প্রজাতির ভিন্ন সদস্যের মধ্যে এই সংগ্রাম দেখা যায়। যেমন মানুষের সাথে বন্য প্রাণীদের সংগ্রাম, তাই হয় না, মানুষ কিন্তু বন্য প্রাণীদের সাথে সংগ্রাম করে একসময় টিকে থাকছে। তাদের মানুষ তার বুদ্ধি দিয়ে ওই বন্য প্রাণীকে কিভাবে কাবু করে নিজে টিকে থাকবে সেই লক্ষ্যে এসে কাজ করছে, এবং এই যে সংগ্রাম, এবং একসময় সেই টিকে উঠেছে। এই সংগ্রামকে বলা হচ্ছে আন্তঃপ্রজাতি, দ্যাট মিনস ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে যে সংগ্রাম সেটা হচ্ছে আন্তঃপ্রজাতির সংগ্রাম। আর একটা হচ্ছে পরিবেশগত সংগ্রাম বা প্রতিকূল পরিবেশের সাথে সংগ্রাম। কখনো কখনো কি হয়, পরিবেশের সাথে জীবের সংগ্রাম করতে দেখা যায়, তখন তাকে বলে পরিবেশগত সংগ্রাম। যেমন শীত গ্রীষ্ম, ভূমিকম্প, তারপরে খরা, বন্যা, এগুলোর বিরুদ্ধে মানুষ এবং অন্য প্রাণীর ভিত্তিতে একটা সংগ্রামকে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল স্ট্রাগল বা পরিবেশগত সংগ্রাম। আচ্ছা, আবার ডারউইন আর একটা জিনিস বলেছে, সে হচ্ছে কি ভ্যারিয়েশন বা ভেদ বা প্রতারণা। এবার আগে বললাম ডারউইনের মতে
পৃথিবীতে যে কোনো দুটি জীব কখনোই অবিকল একই রকম হতে পারে না, অর্থাৎ জীবের মধ্যে কিছু না কিছু পার্থক্য বা ভেদ থাকবে। ডারউইনের ধারণা অনুসারে ছোট ছোট ধারাবাহিক পরিবর্তনগুলো নতুন প্রজাতির জীবের উৎপত্তির জন্য দায়ী, তাই না? আমরা বলছি যে পরিবৃত্তি বা প্রকরণ, আমি আগে বললাম ভ্যারিয়েশন বা পরিবৃত্তি বা প্রকরণ, সেটা আবার দুই রকমের বললাম, এটাও বললাম অনুকূল অনুকূল পরিবৃত্তি বা প্রতিকূল পরিবৃত্তি। প্রতিটি প্রজাতি দুটি প্রাণী কখনোই যখন একরকম হয় না, সবসময় কিছু না কিছু পার্থক্য থাকে, একে ডারউইনের মধ্যে পরিবৃত্তি বলে। তার মতে অবিরাম সংগ্রামের ফলে শারীরিক পরিবর্তনের কারণে পরিবৃত্তি উদ্ভব হয় এবং তা বংশানুক্রমে পরিচালিত হয়ে জীবের বৈশিষ্ট্য হিসেবে দেখা দেয়। পরিবৃত্তি দুই ধরনের প্রভাব বিস্তার করতে পারে। এই প্রভাবের উপর ভিত্তি করে পরিবৃত্তিকে দুই ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে অনুকূল পরিবৃত্তি আর এক হচ্ছে প্রতিকূল পরিবৃত্তি। যেসব পরিবৃত্তি জীবের অভিযোজনে এবং বেঁচে থাকতে সহায়তা করে, যেটা বেঁচে থাকতে সহায়তা করে সেইগুলো হচ্ছে অনুকূল পরিবৃত্তি। আর যেসব পরিবৃত্তি জীবের অভিযোজন এবং বেঁচে থাকাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেগুলোকে বলা হয় প্রতিকূল পরিবৃত্তি। এই পরিবৃত্তি বা ভেদ বা ভ্যারিয়েশন বা প্রকরণ যাই বলি না কেন, এটা ডারউইনের ধারণা অনুসারে এই যে ছোট ছোট ধারাবাহিক পরিবর্তনের ফলে নতুন প্রজাতির জীবের উৎপত্তি হয়। আরেকটা ডারউইন আরো কতগুলো ধারণার কথা প্রবৃত্তি করে বলছিলেন, তার হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন। ডারউইনের মতে যে সমস্ত প্রকরণ বা ভেদ জীবের জীবন সংগ্রামের পক্ষে সহায়ক এবং পরিবেশের সাথে অভিযোজনমূলক, তারাই কেবল বেঁচে থাকবে এবং তাদের উদ্বর্তন ঘটবে, অন্যরা কালক্রমে পৃথিবী থেকে অবলুপ্তি হবে। যদি আবার সেই একই কথায় আসে, দ্যাট যারা জীবন সংগ্রাম করতে করতে টিকে থাকবে, দ্যাট ইজ যে বেশি অ্যাডাপ্ট করতে পারবে তারাই বেঁচে থাকবে এবং যারা পারবে না তারা বিলুপ্ত হয়ে যাবে। আর আরেকটা বলছেন প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন। আচ্ছা, আমরা একটু দেখি, আমি প্রাকৃতিক বিবর্তনের সংজ্ঞা সময় একটু বললাম। এটা কি? জীবের বৈশিষ্ট্য পরিবর্তনের প্রক্রিয়া একটি জৈব চয়ন প্রক্রিয়া। যে আমরা জীবের জীবের বৈশিষ্ট্যগুলো কিন্তু চেঞ্জ হয়ে থাকে, তাই না? এটা কিন্তু হয় র্যান্ডমলি, আগে থেকে বোঝার উপায় নেই কোন পরিবর্তন ইতিবাচক, কোনটি নেতিবাচক এবং কোনটি নিরপেক্ষ হবে। যদি পরিবর্তনটি নেতিবাচক বা প্রতিকূল প্রবৃত্তির হয়, তাহলে সেই প্রাণীর বেঁচে থাকার সম্ভাবনা অনেক কমে যায়। আচ্ছা, যেমন উদাহরণ দিয়ে একটা, কোনো যদি বন্য পোকার গায়ের রং নির্ধারণ করে জিন যদি এমনভাবে পরিবর্তন হয়ে যায় যে এর গায়ের রং বনের লতাপাতা বা গাছপালা রঙের চেয়ে অনেক বেশি উজ্জ্বল হয়ে যায়, যেটা সহজে খাদক শিকারী প্রাণীর চোখে পড়ে, তাহলে শিকারীর পাল্লায় পড়ে সে আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে যাবে। বুঝতে পারছি? যেমন বলছি কি, যেমন যখন একটা বনের মধ্যে একটা প্রাণী যার গায়ের রংটা এমন যে উজ্জ্বল, জীব উদ্ভিদের যে গায়ের রংটা সবুজ, ঠিক সবুজ রঙের না, এটা উজ্জ্বল রঙের, তাহলে কি উজ্জ্বল রঙের প্রাণীটি তো খুব সহজেই যে খাদ্য শিকারী আরো যে প্রাণীগুলো থাকবে তার চোখে পড়বে। তো একসময় কি হবে, তখন সে উজ্জ্বল রঙের কারণে সে একসময় কিন্তু তার এই রঙের কারণেই সে একসময় বিলুপ্ত হয়ে যাবে। খাদ্য শিকারী সহজেই চোখে পড়বে এবং একসময় সে তার খাবারে পরিণত হবে এবং একসময় আস্তে আস্তে দেখা যাচ্ছে এই প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু ও যদি, তাহলে কি ওর এই পরিবর্তনটা কিন্তু কি ছিল? প্রতিকূল পরিবর্তন, তাই না? কিন্তু যদি ওর পরিবর্তন যদি ইতিবাচক বা অনুকূল পরিবর্তন হতো, পরিবৃত্তি হতো, তাহলে কি হতো? ওর বেঁচে থাকার সম্ভাবনা বেড়ে যেত। যদি জিনটি যদি এমনভাবে পরিবর্তন হতো যে পোকাটির গায়ের রং যে উদ্ভিদের গায়ের রঙের মতোই হতো বা বনের গাছপালার গায়ের রঙ হিসেবে মিলে যেত, তাহলে পোকাটিকে কিন্তু খুঁজে পাওয়া যেত না। খুঁজে পাওয়া না গেলে ওই প্রাণীটা কিন্তু অন্য যারা শিকারী, খাদ্য শিকারী বা অন্য প্রাণী যে শিকার করে খাবে তার চোখে পড়তো না। তখন কিন্তু কি হতো, ওই প্রাণীর বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যেত। আর এইভাবেই নতুন জিনটি বংশ পরস্পরায় একই হয়। আমি বললে না, প্রত্যেকটি জিন বংশ পরস্পরায় হয়, সঞ্চারিত হয় এবং তার এই বংশ পরস্পর প্রভাবিত হতে হতে কি হতো, ও একসময় তার পরিবেশে যুদ্ধ করে করে উপকারী জিনটা নির্বাচন করার প্রক্রিয়াটাকে বেছে নিত এবং এটাকেই বলা হচ্ছিল প্রাকৃতিক নির্বাচন। ডিএনএ পরিবর্তনের ব্যাপারটি র্যান্ডম হলেও অনেকগুলো র্যান্ডম পরিবর্তন থেকে দরকারি উপকারী জিনটি খুব যত্ন করে নির্বাচন করে প্রাকৃতিক নির্বাচন। এর মানে হচ্ছে
কোন জীবটি জীবদেহের বংশানুক্রমে প্রভাবিত হবে সেটি খুব সতর্কভাবে ঠিক হয়, আর এভাবে জীবের পরিবর্তন ঘটে আরো অধিকতর শক্তিধর শরীর তৈরির দিকে দুর্বল এবং অপ্রীতির অঙ্গগুলো আস্তে আস্তে পরিবর্তন হয় বা বিলুপ্ত হয়ে যায়। দ্যাট মিনস হচ্ছে যে এইভাবেই কি হয় যে অনুকূল যে প্রকরণগুলো টিকে যায়, আর যে প্রতিকূল যে ব্যাপারগুলো, প্রতিকূল যে গোষ্ঠীগুলো জীবে সেটা একসময় বিলুপ্ত হয়ে যায়। আর একটা হচ্ছে এভাবেই কিন্তু কি হচ্ছে নতুন প্রজাতির একসময় সৃষ্টি হয়। দ্যাট মিনস বলতেছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বা যোগ্যতমের টিকে থাকা বা নতুন প্রজাতির উৎপত্তি, যেভাবে বলো না কেন এই জীবন সংগ্রামে অনুকূল পরিবর্তিতে জীব টিকে থাকে এবং বংশ বিস্তার করে, প্রকৃতির প্রতিবন্ধকতাগুলোকে সম্পূর্ণরূপে জয় করে অনুকূল পরিবর্তী বিশিষ্ট জীবসমূহ জীবন সংগ্রামে বেঁচে থাকার যোগ্যতা অর্জন করে, আর প্রতিকূল পরিবর্তী সম্পূর্ণ জীবসমূহ জীবন সংগ্রামে হেরে গিয়ে কালক্রমে বিলুপ্ত হয়ে যায়। এভাবে কিন্তু আমরা এটাও দেখি, দেখছি প্রতিপদটি একটি বিশেষ জীবগোষ্ঠীর মধ্যে অনুকূল প্রকরণগুলো পঞ্জীকৃত হয়, জীবের পূর্বপুরুষ এবং উত্তরপুরুষের মধ্যে অনেক বেশি বৈসাদৃশ্য দেখা দেয় এবং এরই ফলে কালক্রমে একটি নতুন প্রজাতির উৎপত্তি ঘটে। বিবর্তনের ফলস্বরূপ জীবজগতে নতুন প্রজাতির জন্ম হয়। এটাই হচ্ছে আসলে ডারউইনের বিবর্তন মতবাদের মূল কথা। দেখা যাচ্ছে 6টা পয়েন্ট আমরা দেখতে পারি যে উনি বলেছেন এই ধারণাকে ভিত্তি করে তিনি বিবর্তন মতবাদ দিয়েছেন। এই মতবাদ সম্পর্কে আমরা জানলাম যে বিবর্তন মতবাদের মূল কথা কি। যেহেতু একটা মতবাদ যখনই আসে তখনই তার অনেক রকমের কি আসে, সমালোচনা আসে, আর সমালোচনা মানে কিছু সীমাবদ্ধতা থাকে। এখন আমরা একটু দেখি এই বিবর্তনবাদের বা বিবর্তন মতবাদের সমালোচনাগুলো কি বা সীমাবদ্ধতাগুলো কি। আমরা দেখতে তাকাই, দেখি বিবর্তনবাদের সীমাবদ্ধতা অনেক রকম আছে, অনেক কিছু বলেছে আমাদের। একটু আসি তো স্লাইডেন এবং সোয়ান যারা কোষতত্ত্বের প্রবর্তক তারা বলেছে যে প্রত্যেকটি কোষ শূন্য থেকে আসে না, তার অবশ্যই একটা মাতৃকোষ থাকে। ডারউইনের বিবর্তনবাদ এটির ব্যাখ্যা দিতে পারে না যে কিভাবে জীবনের উৎপত্তি হলো, আর সেই জন্য বিবর্তন মতবাদ একটা ভ্রান্ত মতবাদ। মানে আমরা কিন্তু জানি যে প্রত্যেকটি কোষ কখনোই কোনো কোষ শূন্য থেকে আসে না, একটা আমরা জানি মাতৃজঠর থেকে প্রত্যেকটা কোষের সৃষ্টি হয়। ডারউইনের বিবর্তনবাদ এটি কোনো ব্যাখ্যা দিতে পারে নাই, তো এই বিবর্তনবাদ একটা ভ্রান্ত ধারণা। যেমন কি বলেছে, আমরা জানি যে ডিএনএ হচ্ছে জীবনের রাসায়নিক ভিত্তি। এই ডিএনএ এর উপাদান হচ্ছে 5টি, হচ্ছে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন ও ফসফরাস। ডিএনএ গুলো অ্যামিনো অ্যাসিড দ্বারা তৈরি করে, আর এই অ্যামিনো অ্যাসিড গুলো প্রোটিন দ্বারা তৈরি। কিন্তু আজকের এই বিজ্ঞান যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে বিবর্তন মতবাদ অনুযায়ী কি হচ্ছিল যে বিবর্তন মত অনুযায়ী যে প্রত্যেকটা ডিএনএ অণু হঠাৎ করেই তৈরি হওয়ার সম্ভাবনা, যা শূন্য কাছাকাছি। বিবর্তন মত অনুযায়ী এটা কখনোই বলেছে, কিন্তু কখনোই এটা সায়েন্স যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে বর্তমানে এত উচ্চমানে গবেষণা করে বিজ্ঞানের শূন্য থেকে কোনো কোষ তৈরি করতে সক্ষম হয়নি। কিন্তু বিবর্তন মত অনুযায়ী কি বলে যে ডিএনএ হঠাৎ করে একটা তৈরি হওয়ার সময় আগে থেকে থাকতেছে প্রায় এই যে 1/10 থেকে 2/6 বলছে, যা শূন্য কাছাকাছি। বিবর্তন মত অনুযায়ী আর বর্তমান সায়েন্স অনুযায়ী আমাদের দেখা যায় যে সায়েন্স অনুযায়ী বিবর্তন মতবাদটাকে ঠিক সমর্থন করতেছে না। আমরা যদি আরো দেখি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুযায়ী প্রত্যেকটি সিস্টেম সুশৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খল অবস্থার দিকে যায় যদি বাহিরের কোনো শক্তি এটিকে নিয়ন্ত্রণ না করে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুযায়ী প্রত্যেকটি সিস্টেম সুশৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খল অবস্থার দিকে যায় যদি বাহিরের কোনো শক্তি এটিকে নিয়ন্ত্রণ না করে। ডারউইনের বিবর্তনবাদ অনুযায়ী প্রাকৃতিক নিয়মে সুশৃঙ্খলভাবে সরল জীবগুলো জটিল অবস্থার রূপ নেয়। তাপগতিবিদ্যার সূত্র অনুযায়ী স্রষ্টার সুশৃঙ্খল পরিকল্পনা ছাড়া প্রাকৃতিক নিয়মে কখনোই সরল জীবগুলো জটিল অবস্থা লাভ করতে পারে না। তাই তাপগতিবিদ্যা যা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্য তা বিবর্তনবাদকে
কি করে অস্বীকার করে। আমরা আরো দেখতে পারি যেমন বিবর্তনবাদ যদি সত্যি হবে তাহলে কি হয়? একজন মানব শিশুকে যদি মানব পরিবেশ থেকে সম্পূর্ণ পৃথক করে বনজ পরিবেশে রাখা হয়, আর একটা বানরকে যদি মানব পরিবেশে আনলে তো অভিযোজন প্রক্রিয়ার ফলে মানব শিশু বানরে আর বানর মানব শিশুতে পরিণত হবার কথা। কিন্তু তা চিরকাল কিন্তু তা অসম্ভব। যা বুঝিয়ে দেয় যে ডারউইনের বিবর্তনবাদ একটি মিথ্যা যুক্তি। আমরা আরেকটা জিনিস দেখতে পারি বিবর্তনবাদ অনুযায়ী প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য প্রাণীদের দৈহিক কাঠামোর পরিবর্তন ঘটে এবং জীবটি তার নিজস্বতা হারিয়ে অন্য একটি প্রজাতিতে পরিণত হয়। আজকের বিজ্ঞান বলে পরিবেশের সাথে সাথে জীবের কিছু জিনগত পরিবর্তন ঘটে। এর ফলে জীবটির কিছু বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে, কিন্তু কখনোই জীবটি অন্য প্রজাতির আরেকটি জীবে পরিণত হয় না। এটি জেনেটিক্সের একটি শক্তিশালী বৈজ্ঞানিক সত্য। তাই বিবর্তনবাদ আজ তার সত্যতা নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছে। আসলে দেখা যাচ্ছে যে বিবর্তনবাদকে ম্যাক্সিমাম বিজ্ঞানীরা তাদের যুক্তি অনুযায়ী সমালোচনা করেছেন। আসলে কখনোই তারা বলেছেন যে এটা আসলে সঠিক না, বিবর্তনবাদ অনুযায়ী যে বলে গেছে সেটা সঠিক না। আমরা বিবর্তনবাদ অনুযায়ী কি বলছে, পরজীবীদের অঙ্গ সম্পূর্ণভাবে কেন গঠিত হয় না বিবর্তনবাদের মাধ্যমে তাও ব্যাখ্যা করা ঠিক মতো হয়নি। এটাও একটা তার লিমিটেশন। এটা হচ্ছে আমাদের বিবর্তন মতবাদের মূল কথা, যেটা ৬টি ধারণার উপর ভিত্তি করে গড়ে ওঠে এবং একসময় দেখা যাচ্ছে যে তার মতবাদের অনেক সমালোচনা হয় এবং সবাই কি বলে ডারউইনের মতবাদের সমালোচনা করে এবং সেটা কিছু সীমাবদ্ধ কিছু দেখা যায়। তো শিক্ষার্থীরা তোমরা এই মতবাদটি পড়বে এবং অবশ্যই কতগুলি সমালোচনা সহ দেখার চেষ্টা করবে। আমরা নেক্সট দেখবো অন্য কোনো মতবাদ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।